সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি। শুরুতেই আমি বলে রাখি, আসলে আজকের টপিকটা গুরুত্বপূর্ণ খুবই, বিশেষ করে রসায়নের ছাত্রদের জন্য, যারা রসায়ন পড়াশোনা করছেন রসায়ন নিয়ে। তো ভিডিওটা আপনারা টেনে দেখবেন না, যদিও ভিডিওর ডিউরেশনটা একটু বেশি হলেও কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ঠিকভাবে না দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। এখানে আমি চাইলেও আপনাদেরকে হয়তো একটু সংকেত করে দেখাতে পারতাম, যে দু একটা স্লাইড আকারে দেখাইতে পারতাম যে হ্যাঁ, আমার ভিডিওটা একটু আপনারা দেখলেন বা আমার টাইমটা কাউন্ট হলো। আমি ওই জন্য ভিডিও দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য, এবং নিজে শিখুন এবং অন্যকেও কিছু শেখার সুযোগ করে দিন। আমি ফাঁকি দিতে চাচ্ছি না, আমি দিব না, এবং আপনারাও নিজেদেরকে নিজে ফাঁকি দিয়েন না। কিছু শিখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো চলুন আজকের মূল বিষয়ে যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান নির্ণয়। আমরা তো পরমাণু সম্পর্কে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে পরমাণুর বিভিন্ন শক্তি স্তর বলতে কি বোঝায়? একটা পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটাকে নিউক্লিয়াস বলা হয়, যেটা কেন্দ্রে অবস্থান করে। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াসের মধ্যে এখানে থাকে প্রোটন থাকে, আর থাকে কি নিউট্রন। এটার কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে এখানে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। প্রোটনের সংখ্যা, নিউক্লিয়াসের কেন্দ্রে যে প্রোটন আছে, এই প্রোটন, যত সংখ্যক প্রোটন থাকে প্রতিটা পরমাণুর, তার বহিস্থ স্তরগুলোতে, চারিদিকে যে স্তরগুলো আছে এগুলোতে সমপরিমাণ ইলেকট্রন থাকে। এটা জানাটা খুবই জরুরি। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরমাণুতে সমান। এখানে নিউক্লিয়াসের চারিদিকে যে ঘূর্ণায়মান কক্ষপথগুলো আছে, এগুলোই হচ্ছে শক্তি স্তর। এখানে n সমান 1 হচ্ছে প্রথম শক্তি স্তর, n সমান 2 দ্বিতীয় শক্তি স্তর, n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর, এবং n সমান 4 চতুর্থ শক্তি স্তর। এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করে, সেই কক্ষপথগুলোর আকার যার দ্বারা প্রকাশ করা হয় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখানে দেখুন n=1, এই কক্ষপথটার যে আকার, তার থেকে n=2 এর আকারটা আর একটু বড়, 3 এরটা আরও বড়, 4 এরটা আরও বড়। এভাবে নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে কক্ষপথের আকারটা বড় হচ্ছে। অর্থাৎ তার মানে বোঝা গেল কি, প্রধান কোয়ান্টাম সংখ্যাটা n1 হলে ছোট, 2 হলে বড় হয়, 3 হলে আরও বড়, 4 হলে বড়। এভাবে আমরা কক্ষপথের আকারটা প্রকাশ করছি। আবার আরেকটা বিষয় হচ্ছে n সমান 1 মানে
প্রথম শক্তি স্তর, এবং প্রথম শক্তি স্তরকে আমরা কে শেল হিসাবে প্রকাশ করতে পারি। কে শেল, এটাকে কে শেল বলা হয়। এটা হলো এল শেল, এম শেল, এন শেল। এভাবে কে শেল, এল শেল, এম শেল, এন শেল, অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তরকে এভাবে কে, এল, এম, এন এভাবে প্রকাশ করা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখানে যে আমরা প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থানের কথা বলেছি, কয়টি করে ইলেকট্রন অবস্থান করবে। এখন এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো 2n² সংখ্যক ইলেকট্রন একটা শক্তি স্তরে থাকতে পারে, 2n²। তাহলে 2n² যদি হয়, n = যদি 1 হয়, সেক্ষেত্রে হবে 2 × 1² সমান 2, অর্থাৎ সর্বোচ্চ 2টি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকতে পারে। যদি n = 2 হয়, 2 × 2² সমান 4, 8, সর্বোচ্চ 8টি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে। অর্থাৎ এল শেলে 8টি ইলেকট্রন থাকতে পারে, কে শেলে 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে n = 3 হলে 2 × 3² সমান 18টি, অর্থাৎ এম শেলে 18টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে 32, এখানে n = যদি 4 হয়, সেক্ষেত্রে হবে 32, অর্থাৎ সর্বোচ্চ 32টি ইলেকট্রন এন শেলে থাকতে পারে। তাহলে আমরা কে, এল, এম, এন নিয়ে এর মধ্যে থাকি। এখানে আমরা কয়টা পেলাম? 2, 8, 18, 32, অর্থাৎ সর্বোচ্চ 32 থাকতে পারে এন শেলে। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে এই ইলেকট্রনগুলো এই বিভিন্ন শক্তি স্তরগুলোতে থাকতে পারে বা অবস্থান করে, কোথায় অবস্থান করে। সেটা হচ্ছে, এই যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরগুলোর আবার কিছু উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তর, প্রতিটা শক্তি স্তরের মধ্যে বিভিন্ন উপশক্তি স্তরগুলো আছে, যেগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করে। এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। উপশক্তি স্তরগুলোয় বিভিন্নভাবে আমরা প্রকাশ করি। একটা হচ্ছে, এখানে উপশক্তি স্তর, আমরা প্রথমটা যদি বিবেচনা করি, n = 1, তাহলে আমরা কি দেখি একটু, n = যদি 1 হয়, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সমান সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা এতটুকুতেই থাকি। n এবং l কোয়ান্টাম সংখ্যার উপরে আলোচনা আছে, সেটা পরবর্তীতে আসবে। আপাতত আমরা n এবং l নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, n সমান যখন 1 হয়, l সমান তখন 0 হয়। আর n সমান 1 হলে l সমান 0 হয়। l সমান 0 মানে হলো এখানে একটা s অরবিটাল। আর n সমান যখন 2 হবে, সেক্ষেত্রে l মান হচ্ছে 0, 1, অর্থাৎ s p, এখানে দুটো অরবিটাল, দুই ধরনের অরবিটাল, দুটো না, দুই ধরনের অরবিটাল। আর
n সমান 3 হলে l সমান 0 1 2 s p এবং d। আর n সমান যখন 4 হয় তখন l সমান 0 1 2 3, অর্থাৎ s p d এবং f। এই যে উপশক্তি স্তরগুলো এভাবে আমরা প্রকাশ করতে পারি। s প্রথমটার জন্য s, এটার জন্য হচ্ছে s n = 1 এর জন্য s, এটার জন্য s p, এটার জন্য s p d এবং n = 4 এর জন্য s p d f। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস বলি, সেটা হলো s অরবিটাল হচ্ছে একটি এবং s অরবিটাল একটি, p অরবিটাল তিনটি, d অরবিটাল 5টি এবং f অরবিটাল 7টি। তাহলে প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকে। প্রতিটি অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে s অরবিটাল যদি একটি হয়, এখানে ইলেকট্রন থাকতে পারে দুটি। p অরবিটাল যদি তিনটি হয়, 3 গুণ 2 সমান 6টি, 5 গুণ 2 সমান 10টি এবং f অরবিটালে 14টি। তাহলে 2 6 10 14টি ইলেকট্রন অবস্থান করতে পারে। f অরবিটালে 14টি, s এ 2টি, p তে 6টি, d তে 10টি, f এ 14টি। এটা একটা হিসাব আছে। আর একটা হলো, তাহলে আমরা যেটা বলছিলাম যে k শেল, l শেল, m শেল, n শেল সেখানে কিভাবে অবস্থান করে। এই অরবিটালগুলোর মধ্যে যেখানে আমি দেখিয়েছি s, sp, spd, spdf, এইভাবে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন অবস্থান করে। তাহলে আমরা এখন আসি এবার কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করছে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখছি, সেটা হলো মৌলসমূহ যখন k, l, m, n এই শেলগুলোতে অবস্থান করে ইলেকট্রনগুলো, মৌলের পরমাণুর ইলেকট্রনগুলো, তখন একটা নিয়ম হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত, পারমাণবিক সংখ্যা 18 অর্থাৎ আর্গন, হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত, প্রথম হচ্ছে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত, এই মৌলগুলোর ক্ষেত্রে k, l, m, n এই শেলগুলোতে k, l, m এই তিনটা শেলে ধারাবাহিকভাবে ইলেকট্রন প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে আমি দেখাচ্ছি। সেটা হলো হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার en, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। এখানে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যাও তত। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1। এখানে যেহেতু একটা ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে একটা ইলেকট্রন যেহেতু, সেটা কোথায় যাবে? প্রথম শক্তি স্তরের অর্থাৎ কে শেলে যাবে, কে শেলে অবস্থান করবে। কে শেলে আছে হচ্ছে s অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে। সর্বোচ্চ প্রবেশ করতে পারে
একটা এস অরবিটালে দুটি, যেহেতু এখানে একটি আছে একটি প্রবেশ করবে। এরপরে আছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যাও 2। তাহলে এই ক্ষেত্রেও তাহলে ইলেকট্রন কোথায় যাচ্ছে? সর্বোচ্চ কে শেলে থাকতে পারে, আছে এস অরবিটাল। এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে দুটি, তাহলে কে শেলে দুটি থাকলো। এরপরে আছে লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যাও 3। এখানে শক্তি স্তরের এখানে আসছে কে শেলে দুটা, অর্থাৎ এস অরবিটাল কে শেলে এখানে দুটো থাকবে আর একটি যাবে এল শেলে। তাহলে আমি এখানে পাশাপাশি ইলেকট্রন বিন্যাসটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কিভাবে ইলেকট্রনটা বিন্যস্ত হচ্ছে? 1s1, কারণ এটা হচ্ছে যে প্রথম শক্তি স্তর। এই 1 দ্বারা যেটা বোঝায় n ইকুয়ালস টু 1, এইটাই হচ্ছে মানে প্রথম শক্তি স্তরে n সমান 1, 1s1, তাহলে ইলেকট্রন বিন্যাস। দ্বিতীয়টা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রেও যদি 1s2, অর্থাৎ কে শেলেই আছে। লিথিয়ামের ক্ষেত্রে এখানে হচ্ছে 1s2, 2s1, অর্থাৎ 2sটা হচ্ছে কি এখানে 2, এটা হচ্ছে যে কে শেল, এটা হচ্ছে এল। এটা কে শেলে দুটা আর এল শেলে একটা, দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে একটা। বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন সংখ্যা 4। তাহলে এখানে কে শেলে দুটা আর এল শেলে দুটা, তাহলে হচ্ছে কি 1s2, 2s2, 1s2, 2s2, অর্থাৎ কে শেলে দুটা, এটা কে শেল, এটা এল শেল, কে শেলে দুটা, এল শেলে দুটা, 4টা। বোরন ইলেকট্রন সংখ্যা 5, তাহলে এখানে হচ্ছে কি আমরা লিখি 1s2, 2s2, 2p1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কে শেল 1 মানে n ইকুয়াল টু 1, কে শেলে হচ্ছে দুটা, আমি এখানে দুটা লিখলাম। n ইকুয়াল টু 2 হচ্ছে এল শেলে হচ্ছে দুটো, এবং n ইকুয়াল টু 2 এটাও হচ্ছে এল শেল। তাহলে আমার এল শেলে এটাও আসছে এল শেলে, 2 + 1 আমি একসাথে লিখি 3 লিখি, 3, অর্থাৎ n ইকুয়ালস টু 1 মানে হচ্ছে কে শেল, n ইকুয়ালস টু এদের পুরোটাই 2। যদিও এস আর পি দুই ধরনের অরবিটাল আছে, আমি আগে বলেছি এস আর পি দুই ধরনের অরবিটাল আছে। এখানে আছে n ইকুয়ালস টু 2sp, তো এস দুইটা, পিতে একটা, অর্থাৎ এটা হচ্ছে এল শেলে তিনটা। তারপরে কার্বন 6, পারমাণবিক সংখ্যা 6 এবং ইলেকট্রন সংখ্যা 6। এই ক্ষেত্রে আমার 1s2, 2s2, 2p2, এখানে দেখা যাচ্ছে কে শেলে দুটা আর এল শেল 2s
2p তে হচ্ছে 4টা, নাইট্রোজেনের 7 ইলেকট্রন নাম্বার 7, তাহলে 1s2 2s2 2p3, তাহলে আমি পেলাম কে শেলে 2টো আর এল শেল পুরোটাই এল শেলে আছে 5। অক্সিজেনের ক্ষেত্রে এই ইলেকট্রন নাম্বার তাহলে 1s2 2s2 2p4, কে শেলে 2টো আর এখানে আছে পুরোটা, এটা হচ্ছে এল শেল n = 2 মানে এল শেল, এস এস এ আছে 2টো আর যে এস পি এস এ আছে 2টো, পি তে আছে 4টি, টোটাল 6টি। এল শেলে 6টি ইলেকট্রন আছে অক্সিজেনের। এরপরে অক্সিজেনের পরে হচ্ছে ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তাহলে আমরা এখানে দেখি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, অ্যাটমিক নাম্বার 9, ইলেকট্রন নাম্বারও 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, এগুলো ধারাবাহিকভাবেই আছে 14, 15, 16। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি 1s2 2s2 2p4 আর 2p5, অর্থাৎ আমরা এখনো এল শেল পর্যন্ত আছি। তাহলে কে শেলে 2, এল এ 7টি 7, কে তে 2, এল 7, টোটাল 9টি। নিয়ন 10, 1s2 2s2 2p6। তাহলে দেখি কে শেলে হচ্ছে 2টো, এল n = 2, যেহেতু এল শেলে আছে 8টি। এরপরে আছে সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। এখানে দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত n = 2 তেই ছিলাম, 2 পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস ছিল, সেই জন্য n = 2 মানে হচ্ছে এল শেল। এখন দেখা যাচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন n = 3 তে চলে গেছে, অর্থাৎ n = 3 মানে হচ্ছে এম শেল, অর্থাৎ এম শেলে এখন এম শেলে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি 1 জন্য হচ্ছে 2, 1s2 মানে কে শেল 2টো, আর এটা হচ্ছে এল n = 2, এটা হলো n = 2, এল শেলে টোটাল আছে 8টি। আমি বলেছিলাম যে 8টি, এখানে এল এ সর্বোচ্চ থাকে 8টি। এইটা হচ্ছে কে এল এম এন, অর্থাৎ এল শেলে 8টি, এল শেলের 8টি পূর্ণ হয়েছে, আর এম শেলে এখানে এসছে
একটি, এম শেলে একটি ইলেকট্রন এসছে। এরপরে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ এখানে দুটি, এখানে 8টি, এখানে দুটি, অর্থাৎ কে শেলে 2l8 m শেল 2। অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে আমরা এখনো এখানে কি কি পাচ্ছি? কে শেল এল এম, কে শেলে আছে দুটি, এল শেলে 8টি, আর এম শেলে আছে 3টি। এরপরে রয়েছে সিলিকন, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2, অর্থাৎ কে শেলে দুটি, এল এ 8, আর এম শেলে আছে 4, কেতে 2 এল 8 এম 4। ফসফরাস 15 ইলেকট্রন নাম্বার 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এখানে হচ্ছে কে শেলে 2, এল শেলে 8 এবং এম শেলে 5, কে 2 এল 8 এবং এম 5। সালফার 16 ইলেকট্রন সংখ্যা 1s2 2s2 2p6 3s2 3p4, একটা করে বাড়ছে। আসলে আমরা যেটা দেখছি এখানে একটা করে এম শেলে বাড়ছে, ধারাবাহিকভাবে এগুলা পূর্ণ হয়ে আসছে। তাহলে কে শেলে 2l8 এবং এম এ 6, k2l8m6। তাহলে আমরা সালফার পর্যন্ত এখানে দেখলাম। এরপরে সালফার পরে আছে ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। আমরা এবার দেখি কি হয়। 1s2 ইলেকট্রন বিন্যাস, এটা ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমরা কি দেখছি? কে শেলে দুটি, এল শেলে 8, আর এম আছে 7টি, কে 2l8m7। এরপরে রয়েছে আর্গন 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ কে শেলে 2, এল শেলে 8, এম শেল 8, k2l8
M8। আর্গন পর্যন্ত আমি যেটা বলেছিলাম, হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এটা ধারাবাহিকভাবে পূর্ণ হয়ে এসছে। আমি KLM সরি। এবার আমরা দেখি পটাশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1। এখানে দেখুন আসলে তৃতীয় শক্তি স্তরে যেটা আছে n = 3 তে sp_d। এই ক্ষেত্রে দেখা গেল পটাশিয়ামের ক্ষেত্রে যেটা হয়েছে 1s কে শেলে গেছে দুটো, এল শেলে গেছে 8টি, এরপরে এম শেলে গেছে 8টি এবং n শেল n = 4। আমরা n = 4 যেটা দেখিয়েছি সেটা n শেল। সেখানে n শেলের s অরবিটালে এখানে 4টা অরবিটাল, 4 প্রকার অরবিটাল s p d f, এর মধ্যে s অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে আমি n শেলে একটি ইলেকট্রন দেখালাম। কিন্তু এখানে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখালাম যে একটি একটি করে ইলেকট্রন বাড়ছে, এভাবে কে আসছে, তারপরে এল পূর্ণ হয়েছে, এল পূর্ণ হওয়ার পরে এম এ একটা একটা করে এসছে ধারাবাহিকভাবে। দেখুন এভাবে এসছে, একটা একটা করে পূর্ণ হয়ে এসছে। কিন্তু সর্বশেষে এখানে আর্গনের পরে, আর্গন পর্যন্ত এটা ধারাবাহিকভাবে পূর্ণ হয়ে এসছে। কিন্তু আর্গনের পরে গিয়ে যেটা হয়েছে, এম শেলে কিন্তু সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ আমি যেটা দেখেছি 18টি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এখানে যেটা ঘটেছে পটাশিয়ামের ক্ষেত্রে এম শেল পূর্ণ না করে একটি ইলেকট্রন চলে গেছে এন শেলে। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s2। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। এখানে কেতে 2, এলে 8, এমএ 8, এনএ 2। অর্থাৎ এখানে 18টি ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল, পূর্ণ হলে এখানে যাওয়ার কথা। কিন্তু এই দুটো, এর পরবর্তী যতগুলোই আছে আমরা আর এই ধারাবাহিকতা পাবো না। আর্গন পর্যন্ত শেষ। এই আর্গন পর্যন্ত, হাইড্রোজেন থেকে আর্গন, আমি যেটা আগেই বলেছিলাম যে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এটা KLM ধারাবাহিকভাবে পূর্ণ হয়ে এসছে এই পর্যন্ত, এখানেই শেষ। এরপরে যতগুলোই নিচের দিকে আসবে সেগুলো ইলেকট্রন বিন্যাসে এই যে আমার পুরো ডি অরবিটালটা খালি থাকছে, পরের অরবিটাল অর্থাৎ পরের শক্তি স্তর যেটা n = 4 এর এস অরবিটালে চলে গেছে। এভাবে ধারাবাহিকভাবে এস অরবিটাল পূর্ণ হওয়ার পরে এইবার ডি অরবিটাল যাবে। এটার কারণটা হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে শক্তি স্তরগুলোর যে উপশক্তি স্তর, সেই উপশক্তি স্তরের শক্তির যে পার্থক্য, সেটার কারণে এই ব্যতিক্রমগুলা ঘটে আসছে। এটা ধারাবাহিকভাবে পূর্ণ হচ্ছে না। এই যে শক্তির পার্থক্য হওয়ার কারণে এটা হচ্ছে। শক্তির পার্থক্যটা কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করব। এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকগুলো বিষয় আছে যেটা আজকে মানে ভিডিওতে আমি এটা দেখাতে পাচ্ছি না। এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আরও বৃহৎ পরিসরে এটা দেখানোর চেষ্টা করব। সুতরাং আজকে এই পর্যন্ত আমরা শেষ করি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং সহপাঠীর সাথে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।